বহু প্রতীক্ষিত পরিবর্তন সম্পন্ন হয়েছে। আগামী 9ই মে শপথ গ্রহণের দিন শনিবার ব্রিগেড মাঠে 10টার সময় সেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আরো উপস্থিত থাকবেন তাদের সঙ্গে বহু রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, আরো উপস্থিত থাকবেন সেখানে পরিবর্তনকামী লাখো লাখো মানুষ। কার্যত তারা দেখবেন যে একটা পরিবর্তন হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন যে, বিভিন্ন নিউজ মাধ্যম বলছেন যে এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে যদি কাউকে বাছা হয় বা মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন যদি কেউ বলেন, সেখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সবাই বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো নাম তাদের কাছে আসছে না। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সাথে। স্যার, কেন শুভেন্দু অধিকারীর নাম বারবার করে বলছেন আপনি? শুধু আজকে নয়, আমাদের চ্যানেলের ভিডিও যদি আমরা প্রথম, তখন ভোটও হয়নি, শুধু আন্দোলন চলছিল, তখন থেকে আপনি শুভেন্দু অধিকারী একমাত্র কাণ্ডারি, তাকে ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। সেই বাংলাদেশের আন্দোলন থেকে আপনি শুরু করেছেন এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, 9ই মে আগামী এই শপথ গ্রহণের দিন, তার আগে পর্যন্ত আপনি শুভেন্দু অধিকারীর নামই বলে যাচ্ছেন। কোনো আবেগ দিয়ে বলছি না, যুক্তি দিয়ে বলছি। সেটা হলো 3টে কারণ আমি বলছি। একটা কারণ হলো যে 2021 সালে জায়েন্ট কিলার ছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় হারতে পারে এটা কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করতে পারেনি। 21 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এবং তারপরে বিরোধী দলের নেতা হওয়া, বিরোধী দলের নেতা হিসাবে অত্যন্ত সাফল্যের সাথে উনি সেই কাজ পরিচালনা করেছেন। সারা ভারতবর্ষে কোনো বিরোধী দলের নেতার নাম তুমি জানবে না, শুভেন্দু অধিকারীর নাম তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সবাই শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা জানে। অনেকটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে, যেহেতু তাকে বিভিন্ন কর্মসূচিতে বাধা দিত। দ্বিতীয় যেটা, সেটা হলো বিধানসভার মধ্যে মানে 21-এর পরাজয়ের পরে যখন দল ভাঙছে, বিভিন্ন জায়গায় অনেকেই বিজেপি থেকে তৃণমূলে চলে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী কিন্তু তার এমএলএদেরকে অনেকটাই ধরে রাখতে পেরেছেন। ফলে বিজেপি দলের লেজিসলেটিভ যে পার্টি, তাকে ধরে রাখা, বিধানসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চোখে চোখ রেখে লড়াই করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের টাকা পয়সা খরচা করে সারা রাজ্য জুড়ে মানে বিজেপিকে উজ্জীবিত করে রাখা, কর্মসূচি পালনের মধ্য দিয়ে, বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে, এবং তারপরে বিজেপির জন্য ডাইরেকশন, দিশা ঠিক করে দেওয়া যে ভাই হিন্দুত্বের ভোটেই আমরা জিতব। এবং শেষ পর্যন্ত আমরা সমালোচকরা সমালোচনা করেছি যে শুধু হিন্দু হিন্দু বলছে কেন, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন কেন। আমরা সমালোচনা করেছি শুভেন্দু, কিন্তু শুভেন্দু প্রমাণিত হয়েছে যে উনি সঠিক। হিন্দুত্বের লাইনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কুপকাত করেছে। ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত বিজেপি কোনো রাজ্যে 80% হিন্দু পোলারাইজেশন করতে পারেনি। মানে প্রতি 100 জন হিন্দু ভোটারের মধ্যে 80 জন বিজেপিকে ভোট দিয়েছেন। বিরলতম ঘটনা, বিরলতম ঘটনা আমি তোমায় বলছি। এমনকি গুজরাটে হাইয়েস্ট এখন পর্যন্ত হিন্দু ভোটের পোলারাইজেশন 65% হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় 80% হিন্দু মানে বিজেপিকে সমর্থন করে যেভাবে ক্ষমতায় আনলো, বিরলতম ঘটনা আমি তোমায় বলছি। এবং সবচেয়ে বড় কথা, যে একটা সরকার চালাতে গেলে তোমার অভিজ্ঞতা লাগবে, কারণ সরকারের মানে আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমলাদেরকে মানে অনেক সিদ্ধান্ত নিতে হবে, কার্যকারী করতে হবে। তুমি যে সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছ সেগুলো পালন করতে হবে। এই এন্টার কাজটাতে লিডারশিপ যদি দিতে হয়, তাহলে কিন্তু তোমার প্রশাসনিক অভিজ্ঞতা লাগবে। শুভেন্দু অধিকারীর সেই প্রশাসনিক অভিজ্ঞতাটা আছে। এবং ফাইনালি বলবো, তোমার শুধু প্রশাসনিক অভিজ্ঞতা থাকলেও হবে না, তুমি পপুলার ম্যান্ডেট তোমার সাথে আছে কিনা, অর্থাৎ তুমি দলেরও লিডার কিনা। শুধুমাত্র প্রশাসনের অভিজ্ঞতা থাকাই যথেষ্ট নয়, তুমি দলের লিডার হওয়াটাও খুব জরুরি। অর্থাৎ মানুষ তোমাকে চাইছে কিনা, তুমি পপুলার লিডার কিনা। যেমন আমি তোমায় উদাহরণ দিচ্ছি, ভারতবর্ষে আইকে গুজরাল প্রধানমন্ত্রী হয়েছিল, টেকাতে পারেনি, কারণ পপুলার ম্যান্ডেট বা সাধারণ মানুষের তার সাথে ছিল না। তিনি একটা সার্কামস্টান্সের প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। এইচ.ডি. দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাদের সাথে জনগণ ছিল না। শেষ পর্যন্ত কিন্তু আমি তোমায় বলছি, জনগণ ওই লিডারকে পছন্দ করছে কিনা। ফলে পশ্চিমবাংলার জনগণ তারা শুভেন্দু অধিকারীকেই লিডার মনে করছেন। ফলে এইরকম অবস্থায় শুভেন্দু অধিকারীকে বাইরে রাখা সুইসাইডাল হবে, বিজেপির জন্য সুইসাইডাল হবে। সেই কারণে আমি মনে করি, আমি যুক্তির সাথে মনে করি যে শুভেন্দু অধিকারী একমাত্র চয়েস অমিত শাহ, যাকে চিফ মিনিস্টার করতে হবে। যদি না করে
তার কনসিকুয়েন্স কিন্তু বিজেপির জন্য ভালো হবে না। কিন্তু স্যার একটা জিনিস আমরা দেখেছি, দিল্লিতে বলুন ত্রিপুরাতে বলুন, বিপ্লব দেব ছিল তখন, সে জিতিয়ে এনেছিল, তারপর মানিক সরকারকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হয়েছিল। দিল্লিতে একটা রেখা, তাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে করা হয়েছিল। দুটো এক নয়। দিল্লির রাজনীতিতে বিরোধীদের উপর এই অত্যাচার হয়নি। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে অত্যাচার করেছে, সেই অত্যাচারকে ফেস করে শুভেন্দু অধিকারী পার্টিটাকে দাঁড় করিয়ে রাখা, আগলেছে কার্য। আগলে রাখা, সেটা রেখা কেউ করতে হয়নি, বিপ্লব দেবকেও করতে হয়নি। ফলে সেই জায়গা থেকে পশ্চিমবাংলা একটা বিরলতম রাজ্য। সেখানে আমরা অন্য কাউকে দেখেছি মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেওয়ার দাবিদার অনেক ছিল, আমরাও আলোচনা করেছিলাম অনেক নাম নিয়ে, সেখানে দেখা গেল একটা অন্য নাম এসে। এখানে এখানে পারবে না, কেন বলতে পারবে না? তার কারণটা হলো পপুলারিটি শুভেন্দুর সাথে আছে। পপুলার লিডারকে যদি তুমি ক্ষমতার বৃত্তের বাইরে রাখো, তাহলে তুমি দলটাকে টিকিয়ে রাখতে পারবে না। মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তুমি কাজ করবে, মানে হতাশ হয়ে যাবে। মানুষ হতাশ হয়ে যাবে। আমি একটা উদাহরণ তোমাকে দিচ্ছি যে বিজেপি কতটা নিজেকে সংশোধন করে। তোমার মনে থাকতে পারে, তোমার চ্যানেলে তো বতই আমি সব জায়গাতে বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সবচেয়ে বৃহত্তম জনসভা হয়েছিল সিঙ্গুরে। সিঙ্গুরের মানুষ, মানে কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে ওই সভা করতে আয়োজনের অনুমতি দিয়েছিল, 450 কৃষক। নরেন্দ্র মোদী তাদের উদ্দেশ্যে কোনো কথা না বলায় সরাসরি কমান্ড এরিয়াতে মানুষ হতাশা কি লেভেলে হয়েছিল তোমার মনে আছে? মানে এবার বিজেপি কিন্তু সবসময় নিজেকে সংশোধন করার চেষ্টা করেছে। সংশোধন কিভাবে করলো? যে সংকল্পপত্র বেরোলো, তাতে তারা বলল যে আমরা সিঙ্গুরের জমির 50% আমরা বিজনেস হাব তৈরি করব, আর 50% আমরা মানে ক্ষুদ্র যে শিল্প গড়ে তুলবো। মানে পরিষ্কার সংকল্পপত্রে সিঙ্গুরের জমিকে কি করে ব্যবহার করব, যেটা নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলেননি সেই সময়, যে কারণে মানুষ হতাশ হয়েছিল। তারপরে নিজেরাই কিন্তু আবার রেকটিফাই করে সংকল্পপত্রে ভিন্ন এনেছে। সেই কারণে আমি বলছি, পপুলার লিডারকে মানে সরকারের বাইরে রেখে কাউকে যদি তুমি নেতা তৈরি করো, তাহলে মানে মানুষ শুধু হতাশ হবে না, পরিবর্তনকামী মানুষরাও হতাশ হবে। আর একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করবো, জেলা ধরে ধরে আমরা যদি যাই, কাদের মন্ত্রিসভায় জায়গা হবে? আমরা তো এই মুহূর্তে দাঁড়িয়ে এসে 21-এর আগে সবাই বলেছে, বিজেপি মন্ত্রিসভা গঠন করে বসেছিল যে আমরাই সরকারে আসবো, অনেকটাই কে কি মন্ত্রী হবে, অনেকটা কিছু নিউজ মাধ্যম তো চালিয়েই ছিল। কিন্তু এইবারে এই যে 26-এ পরিবর্তনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো আমরা কোনো ধরাছোঁয়াই পাচ্ছি না, কারা মন্ত্রিত্বে যেতে পারে, কোন জেলা থেকে নেতারা আসতে পারে, একটু যদি আমাদেরকে ধারণা দেন। দেখো, যে কোনো একটা মন্ত্রিসভা পশ্চিমবাংলার মতন রাজ্যে করতে গেলে তোমাকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল, কলকাতা, মানে প্রেসিডেন্সি ডিভিশন, এই ভৌগোলিক এলাকাটা বুঝতে হবে। জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আবার একই সাথে আদিবাসীদের প্রতিনিধিত্ব যেমন নিশ্চিত করতে হবে, তেমনি ভাবে রাজবংশী কমিউনিটিকে অন্তর্ভুক্ত করতে হবে। আবার একইভাবে তুমি মতুয়াদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। মানে যারা শিক্ষিত, যারা প্রশাসন চালাতে পারে এমন দক্ষ লোককেও অন্তর্ভুক্ত করতে হবে। আবার তোমাকে নমশূদ্র সম্প্রদায়ের লোককেও অন্তর্ভুক্ত করতে হবে। ফলে সমাজের নানা বর্গের মানুষকে যুক্ত করে এবং বিভিন্ন অঞ্চলের মানে প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে তোমাকে মন্ত্রিসভা তৈরি করাটা কিন্তু একটা রিয়েলি চ্যালেঞ্জ এবং বিরাট অ্যারিথমেটিক্স এর মধ্যে প্রয়োজন। ফলে নরেন্দ্র মোদী, অমিত শাহরা তুমি দেখবে বহু মন্ত্রী মানে আনেন যাদের নামই আমরা জানি না, মানে দেশের কথা বলছি। তার কারণটা হলো তারা বিভিন্ন বর্গের মানুষ খুঁজে আনেন, যারা হয়তো সেই বর্গ, সেই জাতের মানুষকে প্রতিনিধিত্ব করেন, কিন্তু আমাদের কাছে তেমন পপুলার নন। ফলে এবারও তুমি পশ্চিমবাংলার মন্ত্রিসভা যখন তৈরি হবে, তুমি দেখবে বেশ কয়েকজনের নাম আসবে যারা হয়তো সেইভাবে পরিচিত নয়, আমরাও হয়তো আলোচনার মধ্যে আনিনি, কিন্তু তারা কিন্তু মন্ত্রিসভায় স্থান পাবে। তার কারণ বিজেপি যে মোজাইক, সামাজিক মোজাইকের উপর ভিত্তি করে বা সমর্থনের উপর ভিত্তি করে এই সরকারটা গঠন করছে, সেই বিভিন্ন বর্গের মানুষ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা সেই অর্থে লিডার নয়, কিন্তু তাদেরও মন্ত্রিসভায় তুমি দেখতে পাবে। স্যার একটু যদি নামগুলো আমরা কোচবিহার থেকে যদি আমি শুরু করি, দেখো কোচবিহারে নিশীথ প্রামাণিকের মন্ত্রিসভায় স্থান পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রথমত বলবো যে পশ্চিমবাংলাতেও কিন্তু এই সম্ভাবনা আছে যে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে তার সাথে আরো 2জন উপমুখ্যমন্ত্রী হতে পারেন। সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে একজন আর দক্ষিণবঙ্গ থেকে আরেকজন,
একজন পুরুষ হওয়ার সম্ভাবনা, একজন মহিলা হওয়ার সম্ভাবনা। মানে মহিলা হলে অগ্নিমিত্রা পালের সম্ভাবনা প্রবল থাকবে, রূপা গাঙ্গুলি অগ্নিমিত্রার মধ্যে অগ্নিমিত্রাকে আমি এগিয়ে রাখবো, এই দুজনের মধ্যে একজন, তার মধ্যে অগ্নিমিত্রাকে আমি এগিয়ে রাখবো। আর এটা দক্ষিণবঙ্গের জায়গা থেকে, ওর উত্তরবঙ্গের থেকে তুমি যদি বলো নিশীথ প্রামাণিক এবং শঙ্কর ঘোষের মধ্যে আমি নিশীথ প্রামাণিককেই এগিয়ে রাখবো, কারণ রাজবংশী কমিউনিটি প্রতিনিধিত্ব করেন, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর কিছু অভিজ্ঞতা আছে এবং অমিত শাহ নরেন্দ্র মোদী খুব কাছের লোক যেহেতু একটা অভিজ্ঞতা ছিল। ছিল। হ্যাঁ। এর বাইরে ওই জেলায়, কোচবিহার জেলায় যদি আর একজনের নাম আনতে হয় তাহলে দুজনের মধ্যে একজনের নাম ভাবতে হবে। একটা হলো রথীন বসু এবং মালতী রাভা। কোচবিহার দক্ষিণ থেকে রথীন বসু জিতেছেন, আর মালতী রাভা তুমি জানো জিতেছেন তুফানগঞ্জ থেকে। মহিলা মুখ যদি আনতে চান তাহলে মালতী রাভাকে আনতে পারেন বা রথীন বসু, মানে এই দুজনের মধ্যে কনসিডার হতে পারে, হবেই আমি বলছি না। আলিপুরদুয়ার থেকে যদি আমি বলি তাহলে আলিপুরদুয়ারের ক্ষেত্রে দীপক বর্মনের নাম অবশ্যই আসতে পারে, মানে ইনি ফালাকাটা থেকে জয়ী। তুমি দীপক বর্মন কথা তুমি কোথায় শুনেছো? আমি আমার ইন্টারভিউয়ে দীপক বর্মনের অনেকবার ইন্টারভিউ, তোমার ইন্টারভিউ নয়, বিজেপির যখন রাজ্য নির্বাচন চলছিল, পার্টির নির্বাচন চলছিল, দীপক বাবু কিন্তু তখন এই নির্বাচন পরিচালনার কাণ্ডারি ছিলেন। দীপক বর্মন তখন ওই দলীয় স্তরের নির্বাচন পরিচালনা করছিলেন। ফালাকাটা গতবারের বিধায়ক ছিল, দুবারের বিধায়ক, সেই কারণে আমি উনাকে অ্যাডভান্টেজ রাখছি, উনি মন্ত্রিসভায় থাকবেন এটা মানে এক্সপেক্টেড। একইভাবে আমি বলবো তোমাকে জলপাইগুড়ি জেলার থেকে ট্রাইবাল এলাকার থেকে কিন্তু মানে প্রতিনিধিত্ব আসার সম্ভাবনা আছে, যেহেতু নিশীথ প্রামাণিক হন বা এনারা রাজবংশী কমিউনিটি, ট্রাইবালদের থেকে আমি শুক্রা মুন্ডার কথা বলছি, নাম অপরিচিত কিন্তু তার আসার সম্ভাবনা প্রবল আছে শুক্রা মুন্ডার। এবার তুমি দার্জিলিং এ যদি যাও অবভিয়াসলি শঙ্কর আসবে, কিন্তু শঙ্করকে যদি মনে রাখবে এই মন্ত্রিসভা যখন ওনারা তৈরি করবেন একই সাথে তারা পুরসভা, ইমিডিয়েটলি পুরসভা নির্বাচন আছে, শিলিগুড়ি কর্পোরেশনের মতন একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, ওরা যদি ভাবে যে শঙ্করকে আমরা শিলিগুড়ি কর্পোরেশনের চেয়ার মানে মেয়র করব, তাহলে মন্ত্রিসভায় আনবে না। কিন্তু না, আদারওয়াইজ যদি ওরা মনে করে যে না আমরা অন্য কাউকে মেয়র করব, শঙ্করকে করব না, তাহলে অবশ্যই শঙ্কর মন্ত্রিসভায় থাকবে, এটা এক্সপেক্টেড। আমি উত্তর আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে তোমায় বলবো কালিয়াগঞ্জ থেকে উৎপল মহারাজ, কালিয়াগঞ্জের উৎপল মহারাজ এবার মানে ভারত সেবা সংঘ ছেড়ে দিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন। সাধু সন্তদেরকে অন্তর্ভুক্ত করার একটা টেন্ডেন্সি বিজেপির মধ্যে আছে, যদিও প্রথমবারের এমএলএ, কিন্তু তারপরেও একটা সম্ভাবনা কিন্তু কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজের সম্ভাবনা আছে। আর মানে শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার খুব কাছের লোক সত্যেন রায় গঙ্গরামপুর থেকে জয়ী হয়েছেন, দুবারের বিধায়ক, ফলে সত্যেন রায়ের সম্ভাবনা কিন্তু আছে দক্ষিণ দিনাজপুর থেকে। মালদার ক্ষেত্রে আমি তোমায় বলবো উত্তরবঙ্গের মালদা থেকে গোপাল চন্দ্র সাহা মালদা তফসিলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। গোপাল বাবু অনেক পুরনো বিজেপি নেতা এবং বিজেপির একেবারে কোর গ্রুপের মধ্যে আছেন। গোপাল তিনজনের মধ্যে দুজনের প্রতিনিধিত্ব সম্ভাবনা আছে, গোপাল চন্দ্র সাহা, জুয়েল মুর্মু দ্বিতীয়বারের বিধায়ক এবং আদিবাসী সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় নাম। জুয়েল মুর্মু দলের মানে পার্লামেন্ট বিধানসভার তার পারফরমেন্স ভালো ছিল যথেষ্টই, এবং ইংলিশ বাজার থেকে জয়ী হয়েছেন অম্লান ভাদুরী। এই তিনজনের মধ্যে দুজন মন্ত্রিসভায় আসতে পারে। আবারও নামগুলো বলছি, গোপাল চন্দ্র সাহা, জুয়েল মুর্মু আর অম্লান ভাদুরী, এই তিনজনের মধ্যে দুজনের মন্ত্রিসভায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। আমি মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্করকে নিশ্চিত আমি মনে করি যে গৌরী শঙ্কর মুর্শিদাবাদ থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন, দুবারের বিধায়ক। গৌরীর সাথে মানে গৌরী মানে ধীরস্থির এবং রাজ্য বিজেপির সাথে ভালো সম্পর্ক, গৌরীর মন্ত্রিসভা থাকার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে, প্রবল আছে। নদিয়া জেলার ক্ষেত্রে একাধিক নাম আসতে পারে, কিন্তু মানে এখানে মতুয়াদের প্রতিনিধিত্ব করে, মতুয়াদের সিম্বলিক প্রেজেন্স দেখাতে পারে। সেই ক্ষেত্রে তুমি আমায় বলতে পারো যে রানাঘাটের যে চ্যাটার্জি মানে যিনি রানাঘাটের চেয়ারম্যান এক সময় ছিলেন,
আমি তার নামটা বলছি না কেন, কারণ রানাঘাটের মতন পুরসভা পরিচালনা করার জন্য রানাঘাটের তৃণমূল থেকে আসা দুবারের বিধায়ক তিনি কিন্তু মানে পুরো চেয়ারম্যান হিসাবে তাকে ভাবতে পারে। সেই কারণে পুরসভার জন্য স্যার কিছু নাম ছেড়ে রাখছেন। হ্যাঁ, কারণ এটা ওনারা যখন মন্ত্রিসভা তৈরি করবে ওনাদের ভাবতে হবে যে মাত্র 6 মাসের মধ্যে পুরসভা নির্বাচন। পুরসভাগুলো এক একটা বড় বড় পুরসভা কর্পোরেশন চালানোটা চ্যালেঞ্জ। ফলে সেইখানে তারা ফিরহাদ হাকিমকে আমরা দেখেছি একই সাথে মন্ত্রিত্ব সামলেছে, পুরো না, নগর উন্নয়ন মন্ত্রী আবার বিজে- মেয়রও হয়েছে। বিজেপি দলের কিন্তু এক ব্যক্তির একাধিক পদের সুযোগ নেই। এখানে বিজেপির সাথে তৃণমূলের তফাৎ আছে। বিজেপির ক্ষেত্রে খুব প্রয়োজন ছাড়া এক ব্যক্তির একাধিক পদের কোনো সুযোগ নেই। তেমনই স্যার আমরা দেখেছি, একটা কথা বলতেই হয় যে যে জেলা সভাপতিগুলোকে আপনারা দেখেছেন তারা কিন্তু জেলা সভাপতি রয়েছে, তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেউই করেন। না, একেবারে তাই, একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে হয় তুমি, যেমন জগন্নাথকে জেনারেল সেক্রেটারি পদ ছাড়তে হয়েছিল জগন্নাথ চট্টোপাধ্যায়কে, কারণ ও সিউড়ি থেকে লড়াই করবে বলে। এরকম যারা যারা জেলার সভাপতি পদে ছিলেন তারা কিন্তু নির্বাচনে দাঁড়ান, মানে এক ব্যক্তি এক পদ নীতি। এক ব্যক্তি এক পদ নীতি। তারপর সে যাবে। নদিয়া জেলাতে দুটো নাম আমি বলবো। অসীম বিশ্বাস, মানে মানে, তিনি গায়ক, তুমি জানো। অসীম সরকার, সরি, অসীম সরকার রানাঘাট দক্ষিণ থেকে জয়ী, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এবং শুভেন্দুর সাথে ভালো সম্পর্ক, একটা পরিচিত মুখ মতুয়াদের। ফলে এই অসীম সরকারের কিন্তু গায়ক অসীম সরকারের একটা মানে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এখানে কিন্তু সবচেয়ে এক্সপিরিয়েন্স লোক যাকে আমি বলবো সেটা হলো চাকদা থেকে জয়ী হয়েছে বঙ্কিম ঘোষ। বঙ্কিম ঘোষ সিপিএম এর মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারপরে দুবার বিজেপির হয়ে বিধায়ক হলেন, বিধানসভায় শুভেন্দুর অত্যন্ত আস্থাভাজন ছিলেন এবং বিধানসভা ওনার পারফরমেন্স যথেষ্ট ভালো। বঙ্কিম ঘোষের অভিজ্ঞতার কারণে বঙ্কিম ঘোষকে কিন্তু পূর্ণমন্ত্রী বা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে তারা বিচার করতে পারেন। উত্তর 24 পরগনা একটা বড় জেলা, যেখানে তুমি জানো বিজেপি কার্যত ঝড় তুলে দিয়েছে। 31টা আসনের মধ্যে 21টা, মানে 33টা আসনের মধ্যে 21টা আসনে জয়ী হয়েছে। ফলে উত্তর 24 পরগনাতে তুমি যদি দেখো সেখানে কিন্তু আবারও এখানে বনগাঁ সাব ডিভিশনে ইম্পর্টেন্ট হলো যে মতুয়াদের মধ্যে কাকে প্রতিনিধিত্ব করাবে। তাহলে কি মানে শান্তনু ঠাকুরের স্ত্রী দাঁড়িয়েছেন, তাকে প্রতিনিধিত্ব করবে? আমার মতে না। কেন? শান্তনু অলরেডি কেন্দ্রের মন্ত্রী আছে, বিজেপি পরিবারতন্ত্রের এগেনস্টে, যার জন্য আমি কিন্তু শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে দিব্যেন্দুর কতটুকু মন্ত্রিসভায় আসার সুযোগ আছে এগরা থেকে নির্বাচিত, তা নিয়ে কিন্তু আমার সংশয় আছে। কিন্তু বিজেপি একই পরিবারের একাধিক সদস্যকে মন্ত্রিসভায় রাখবে না, এটা ওদের ঘোষিত নীতি। সুব্রত ঠাকুর হতে পারে। সুব্রত ঠাকুরের সম্ভাবনা, বা অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছে। সুব্রত ঠাকুর যেহেতু অলরেডি তার দাদা কেন্দ্রের মন্ত্রী আছে, ফলে সুব্রত ঠাকুরের সম্পর্কে আমি খুব একটা আশাবাদী নই। আমি অনেক বেশি আশাবাদী অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন। আরেকটা কথা তোমায় বলছি, যে সাব ডিভিশন থেকে, ব্যারাকপুর সাব ডিভিশন থেকে কিন্তু একাধিক লোক কিন্তু মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে রাজেশ কুমার জগদ্দল থেকে জিতেছেন। জগদ্দল থেকে জেতা রাজেশ কুমার আইপিএস অফিসার, মানে তাকে মানে ওখানে দাঁড় করানোই হয়েছে একটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে, মানে একটা ভাবনা থেকে। এমন হতে পারে তাকে স্বরাষ্ট্র দপ্তরের বা পুলিশ দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ দপ্তর মানে কাজ দিতে পারেন। মন্ত্রিসভায় রাজেশ কুমারের আসার সম্ভাবনা কিন্তু আমি প্রবল দেখতে পাচ্ছি। অর্জুন সিং আরেকজন, যিনি নোয়াপাড়া থেকে জিতেছেন। অর্জুন সিং নন বেঙ্গলি ভোটারদের, বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ থেকে আসা ভোটারদের মুখ এবার ঠেলে ভোট দিয়েছে বিহার উত্তরপ্রদেশ থেকে আসা মানে হিন্দুরা। ফলে অর্জুন সিংকে মন্ত্রিসভার বাইরে রাখাটা খুব চাপের। আমার ধারণা যে অর্জুন সিংকে যথেষ্ট গুরুত্বপূর্ণ দপ্তর দিয়ে মন্ত্রিসভায় স্থান দিতে হবে, না দিলে কিন্তু বিপদ। আর আমি দেখো, আমি বিধাননগর থেকে যে জয়ী হয়েছেন ইয়েকে শারদ দত্ত, শারদ মুখোপাধ্যায়, ডক্টর শারদ মুখোপাধ্যায় এর জয় কিন্তু, যদিও প্রথমবারের জন্য বিধায়ক হচ্ছেন, কিন্তু দ্যার ইজ এ পসিবিলিটি। কারণ যেহেতু উনার ডাক্তার ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে তোমার গিয়ে সৌমিকের কাছের লোক আছে, এবং বিধাননগরের সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা
সাথে খুব ভালো সম্পর্ক, ভালো বক্তা, এবং সুজিত বসুর মতন জাইন্ট কিলার তাকে হারিয়েছেন। ফলে তারকেও কিন্তু আমি মনে করি একটা সম্ভাবনা এখানে আছে। তুমি এখানে মানে তাকে এমন হতে পারে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বও দিতে পারেন, ডাক্তার মানুষ। এখানে সজল ঘোষের কথা তুমি বলতেই পারো যে সজল ঘোষ তো লড়াক। ইন্দ্রনীল খানের কথা আমি আমি পরে বলতে আসবো। সজল ঘোষ মানে উত্তর চব্বিশ পরগনায় সজল ঘোষের নামটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমার একটা অ্যাসেসমেন্ট এখানে আছে যে সজল কলকাতা কর্পোরেশনকে খুব ভালো করে চেনে জানে। ফলে কলকাতা কর্পোরেশনের মানে যিনি মেয়র হবেন বা ডেপুটি মেয়র হবেন, তিনি কিন্তু সেটা পদ কিন্তু বিরাট পদ, মানে একজন মন্ত্রীর থেকেও বড় পদ আমার আমার কাছে যদি তুমি বলো। ফলে কলকাতা কর্পোরেশনের কন্টেস্ট যদি ভাবে, তাহলে সজলের কথাটা মন্ত্রিসভায় বিবেচনাই হবে না। আর যদি কলকাতা কর্পোরেশনের দায়িত্বর কথা না ভাবে, তাহলে নিশ্চয়ই সজলের কথাও ভাবতেও পারে। বা আমি ভাববেই, আমি বলছি না প্রথমবারের এমএলএ নাও ভাববার সম্ভাবনা আছে, কারণ প্রথমবার এমএলএ হলে সাধারণত দল চায় যে অভিজ্ঞতাটা আগে নিক, তারপরে তাকে মন্ত্রিসভায় আনবো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দুটো মানুষের সম্ভাবনা প্রবল। একটা হলো গাঙ্গুলি। রূপা গাঙ্গুলিকে মহিলা মুখ হিসাবে এবং লড়াকু নেত্রী হিসাবে সামনে আনার সম্ভাবনা প্রবল আছে। আর বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খান, ডক্টর ইন্দ্রনীল খান যে মন্ত্রিসভায় আসবে, এটা আমি নিশ্চিত। এটা এই কারণেই নিশ্চিত আমি বলছি, ইন্দ্রনীলের সাথে মানে আরএসএস এর সম্পর্ক। আরএসএস কিন্তু এই মন্ত্রিসভা গঠনে বিরাট চাপ তৈরি করে, বিরাট ভূমিকা আছে ওদের, বিরাট ভূমিকা আছে। তো মানে অনেকে জানে না যে আরএসএস এর ভূমিকা কিন্তু বিরাট থাকে, যে এই এই লোকগুলোকে নাও, তা বাস নিতে হবে তখন। ফলে ইন্দ্রনীল খান কিন্তু আমি তোমায় বলছি আরএসএস এর সাথে সম্পর্কিত, বিজেপির নেতৃত্বের সাথে ভালো সম্পর্ক, শুভেন্দুর সাথে তো ভীষণ ভালো সম্পর্ক, দিল্লি মানে অমিত শাহদের মতন লোকের সাথেও সম্পর্ক। ফলে ইন্দ্রনীল খানের মন্ত্রিসভায় স্থান পাওয়াটা সম্ভাবনা কিন্তু আছে, এবং তাকে কিন্তু এমন হতে পারে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিতে পারে। এবার কলকাতার বুকে তিনটে নাম আমি তোমায় বলবো। একটা হলো শুভেন্দু তো মুখ্যমন্ত্রী ভবানীপুর, স্বপন দাশগুপ্ত অবশ্যই মানে অর্থমন্ত্রী বা বাণিজ্য দপ্তরের মতন মন্ত্রী, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডে শিল্পমন্ত্রী, শিল্প বাণিজ্য অর্থ, এই তিনটের মধ্যে স্বপন দাশগুপ্তর কথা ভাবতেই পারে। আর তাপস রায়ের কথা সিরিয়াসলি ভাবতে হবে। মানিকতলা থেকে জিতেছেন তাপস রায়, যার পুরো অভিজ্ঞতা আছে, মানে যার পার্লামেন্ট মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যার বিরাট অভিজ্ঞতা আছে, এমএলএ দীর্ঘদিনের। এবং তাকে এইবার প্রশ্নটা হচ্ছে অনেক মানে এই তুমি আমায় বলতে পারো তিনটে ভূমিকায় আমি দেখতে পাচ্ছি, মানে বিবেচনা করার সুযোগ আছে। একটা হলো তাকে সংসদীয় দপ্তরের মন্ত্রী করা, অর্থাৎ মানে বিধানসভার ভেতরের যে মন্ত্রী, মানে যে মন্ত্রী যে ম্যানেজ করে, ফ্লোর ম্যানেজ করে, সেই জায়গা থেকে তাকে সংসদীয় মন্ত্রী করতে পারে। দুই হতে পারে যে তাকে স্পিকার করতে পারে, যে বয়স হয়েছে সবাইকে নিয়ে চলতে পারবে, স্পিকারের দায়িত্ব দিতে পারে। তৃতীয় যেটা হতে পারে সেটা হলো যে খুব গুরুত্বপূর্ণ কোনো দপ্তরের দায়িত্ব দিতে পারে, যেমন স্বরাষ্ট্র দপ্তরটাও খুব ভালো বোঝে আমি তোমায় বলছি, বা অন্য কোনো একটা দপ্তরের দায়িত্ব দিল। ফলে সেই সম্ভাবনাও কিন্তু আছে। আবার যদি এদের মানে তাপসদাকে যদি ভাবে যে না একে কলকাতা কর্পোরেশনের মেয়র করব, তাহলে কিন্তু মন্ত্রিসভায় নাও নিতে পারে। মানে তুমি মানে যদি তাপসদা যদি অন্তর্ভুক্ত মন্ত্রিসভায় না হয়, তাহলে তুমি ধরে রাখবে যে ওকে কলকাতা কর্পোরেশনে মেয়র করবে, সেইভাবে ওরা ভাবছে। দেন হাবড়ার ক্ষেত্রে হয়, তাহলে শিবপুর থেকে ইন্দ্রনীল ঘোষের সম্ভাবনা প্রবল, রুদ্রনীল ঘোষের সম্ভাবনা প্রবল। রুদ্রকে ওরা কালচারাল ফান্ডে রেখেছিল, অর্থাৎ সাংস্কৃতিক বিভাগে রেখেছিল, সাংস্কৃতিক সেলের প্রধান হিসাবে রুদ্র কাজ করছিল। রুদ্রকে কিন্তু কালচারাল ডিপার্টমেন্টের মন্ত্রী করতে পারে, সেই সম্ভাবনা কিন্তু আছে। ও শিবপুর থেকে জয়ী হয়েছে, মানে কঠিন সিট ছিল, তাতে জয়ী হয়েছে। আর শ্যামপুর থেকে আমি হিরণের নামটা কেন বলছি, তুমি বলতে পারতে তো স্যার অন্য নাম বলতে পারতেন। মানে জনসভায় দাঁড়িয়ে জনগণেরকে পরিচয় করে দিয়েছে, হিরণকে পরিচয় করে দিয়েছিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে ওর জন্য বড় দায়িত্ব অপেক্ষা করছে। জাস্ট ওই পয়েন্টটা ধরেই আমি হিরণের নাম বলছি, যে যেহেতু অমিত শাহ এই মন্ত্রিসভা গঠনের কাজেই আসছেন, ফলে অমিত শাহ যখন হিরণ চট্টোপাধ্যায়ের নামটা দেখবেন, উনার মনে পড়ে যেতে পারে যে জনসভায় দাঁড়িয়ে হিরণ চট্টোপাধ্যায়কে বড় দায়িত্ব দিতে যাচ্ছি আমরা। এই
ভাবনাটা কাজ করে কিনা সেই কারণে। এখানে উমেশ আমি হাওড়া উত্তর থেকে উমেশের কথা ভাবতে পারি, কারণ নন বেঙ্গলি ফেস। যদি অর্জুন সিং ঢুকে যায় তাহলে নন বেঙ্গলি ফেস হয়ে গেল, তাহলে কিন্তু উমেশের সম্ভাবনা হাওড়া উত্তর থেকে নেই। এবার হুগলির থেকে যদি দেখি, তাহলে দীপাঞ্জন চক্রবর্তী প্রথমবারের এমএলএ, নাও বিবেচিত হতে পারে, কিন্তু বিমান ঘোষ পুষ্যুরা থেকে জয়ী হয়েছে। পুষ্যুরার দ্বিতীয়বারের বিধায়ক, বিধানসভায় ভালো পারফরমেন্স, এলাকার ভালো সংগঠক, পুষ্যুরার মতন জায়গায় দ্বিতীয়বার জয়ী হয়ে আসার চারটানি কথা না, বড় মার্জিনে। এবং তারপরে শুভেন্দুর সাথে ভালো সম্পর্ক। শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হয় তার টিমে বিমান ঘোষ থাকবেন, এটা খুব স্বাভাবিক। পূর্ব মেদিনীপুর থেকে অশোক দিনদার মানে সম্ভাবনা দেখছি মন্ত্রিসভায়, কারণ একবার এমএলএ হয়ে গেছেন, অভিজ্ঞতা হয়েছে। দ্বিতীয়বার ময়না থেকে জয়ী হয়েছেন, ক্রিয়া দপ্তরের মন্ত্রী তো কাউকে দিতে হবে। ফলে মানে আমার তো ধারণা যে পূর্ব মেদিনীপুর থেকে যদি কারো নাম বাছতে হয় তাহলে অশোক দিনদার নাম বাছতে হবে। আমি দিব্যেন্দু অধিকারীর নামটা বাদ রাখলাম একটাই কারণে, শুভেন্দু যেহেতু আছে, পরিবারতন্ত্রের বাইরে গিয়ে ওরা মানে নীতি নিয়েছে, যে ফলে সেই জায়গা থেকে আর প্রথমবার মানে বিজেপির রাজনীতিতে প্রথমবার দিব্যেন্দু, অবশ্যই তৃণমূলের রাজনীতিতে অনেক অভিজ্ঞতা ওর আছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ ঢোকার সম্ভাবনা থাকবে, কিন্তু ঢুকবেই আমি বলছি না। যদি শুভেন্দু অধিকারী থাকে, এমন হতেই পারে যে দিলীপ ঘোষকে মন্ত্রিসভায় বাইরেও রাখতে পারে, মানে রাখবেই, গ্যারেন্টি আমি দিচ্ছি না, কিন্তু যদি রাখে তাহলে বড় দপ্তর দিবে, এটা নিশ্চিত করে বলতে পারি দিলীপ ঘোষ। আর ডক্টর শঙ্কর গুছাই মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর থেকে জয়ী হয়েছেন। মেদিনীপুর শহরের থেকে ডক্টর শঙ্কর গুচাইকে কিন্তু অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আছে, তার শিক্ষা বা তার সামাজিক ব্যাকগ্রাউন্ডের কনটেক্সটে। ঝাড়গ্রাম থেকে রাজেশ মাহাতোর অন্তর্ভুক্তি নিশ্চিত তুমি ধরতে পারো। রাজেশ মাহাতো, আজকে এই মাহাতো সম্প্রদায়ের যে পুরো সমর্থন এতদিন তৃণমূলের ছিল, 2000 মানে 26-এর নির্বাচনে মানে কেন্দ্রীয় নেতারা, সুনীল বনসনরা, মাহাতো সম্প্রদায় না, মাহাতো সম্প্রদায়ের পুরো সমর্থনটা তারা পেয়েছে, যারা আন্দোলন করছিল। আর মানে এবং কেন্দ্রীয় সরকার মেনে নিল যে মাহাতোদেরকে আদিবাসী স্ট্যাটাস দেওয়া হবে, তাদের ল্যাঙ্গুয়েজকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। ফলে এই কনটেক্সটেই মাহাতোদের মানে সমর্থন, বিজেপিকে সমর্থন জানিয়েছে। সেখানে রাজেশ মাহাতোর অন্তর্ভুক্তি ঝাড়গ্রাম জেলা থেকে কিন্তু নিশ্চিত। যে পুরুলিয়া জেলাতে কিন্তু 2-3টে নাম আমি তোমায় বলতে চাই। একটা হলো সুদীপ কুমার মুখোপাধ্যায়। মনে রাখবে, তোমাকে তোমার দর্শকদের জন্য বলি যে দেশের যে আইন আছে তাতে মোট যারা এমএলএ, সেই তার 15% কে নিয়ে 15%কে তুমি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে পারো। অর্থাৎ হ্যাঁ, না ওটা না, 294টি আসন আমাদের, আর একজন মনোনীত নিয়ে 295 এর 15%, ওই 3-15-45 44 জনের মতন হয়। 44 জনকে তুমি মন্ত্রিসভায় নিতে পারবে, তার বেশি নিতে পারবে না। এবং এখানে আমার 44 জনেরই নাম প্রস্তাব আমি রাখছি, মানে রাখছি। সুদীপ কুমার মুখোপাধ্যায়, সুদীপ গতবারও জয়ী হয়েছিল, পুরুলিয়া থেকে জয়ী হয়েছিল, শহর পুরুলিয়া থেকে জয়ী হয়েছিল, তার সম্ভাবনা একটা আছে। এবং একই সাথে জয়পুর থেকে বিশ্বজিৎ মাহাতো, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মনে রাখবে, এই মাহাতো সম্প্রদায়ের মধ্যে অজিত মাহাতো অ্যাকচুয়ালি এদের নেতা। অজিত মাহাতো বিজেপির সাথে যে চুক্তি হয়েছে, সেই কনটেক্সটে মাহাতোদের ভাষার সংরক্ষণ করা, তাদের আদিবাসী স্ট্যাটাস দেওয়া, এইগুলো কিন্তু সমস্ত এই চুক্তির মধ্যে আছে। তার জন্যই মাহাতো কমিটি ভোট দিয়েছে। ফলে ওই জায়গার থেকে মানে বিশ্বজিতের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। বাঁকুড়ার থেকে যদি দেখো, তাহলে আমি প্রথম যে নামটা তোমাকে বলবো, না, আমি প্রথম যে নামটা নিব দিবাকর ঘরামিন প্রথম নামটা নিব। নীলাদ্রি শেখর দানা, অমরনাথ শাখা, এই 3 জনের মধ্যে ওন্দা থেকে অমরনাথ জিতেছে, বাঁকুড়া থেকে নীলাদ্রি শেখর দানা জিতেছেন, এবং তোমার গিয়ে এই ইয়ের থেকে দিবাকর ঘরামি। এর মধ্যে দিবাকর ঘরানির সম্ভাবনা কিন্তু সবচেয়ে প্রথম আমি রাখবো, তারপরে নীলাদ্রি আর ইয়ের মধ্যে একজন অবশ্যই যুক্ত হবে। বাঁকুড়া থেকে 2 জনও প্রতিনিধিত্ব করতে পারে, সেই সম্ভাবনা আছে। তার মধ্যে আবারও তোমার দর্শককে বলতে চাই যে দিবাকর, অমরনাথ এবং নীলাদ্রি শেখর, এর মধ্যে শালবনী
তোমার গিয়ে বাঁকুড়া। বাঁকুড়ার থেকে, হ্যাঁ। এইবার তোমাকে মন্তেশ্বর থেকে বলতে চাই, সৈকত আছে, সৈকত পাজা শুভেন্দুর খুব কাছের লোক, যদিও প্রথমবার। এবং কাটোয়ার থেকে কৃষ্ণ ঘোষের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল, কারণ বিজেপির আদি লোক, সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। আর পশ্চিম বর্ধমান থেকে জিতেন তেওয়ারিকে যদি আসানসোলের আসানসোলের জন্য ভাবে যে আসানসোল কর্পোরেশন চালাবে কে, জিতেন্দ্রের অভিজ্ঞতা আছে, তাহলে একরকম, তাহলে জিতেনকে মন্ত্রিসভায় নেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি লক্ষণ গোড়াইকে মনে করে যে লক্ষণকে দিয়ে আমরা দুর্গাপুর কর্পোরেশন চালাবো, তাহলে লক্ষণের মন্ত্রিসভায় আসার সম্ভাবনা নেই। যদি না ভাবে তাহলে ওদের মন্ত্রিসভায় আসার সম্ভাবনা আছে। কিন্তু যার মন্ত্রিসভা আসা নিশ্চিত সে হলো অগ্নিমিত্রা পাল। দ্বিতীয়বারের আসানসোল দক্ষিণ থেকে জয়ী হয়েছেন, বড় ব্যবধানে জয়ী হয়েছেন, লড়াকু, জবের থেকে বিজেপিতে জয়েন করেছেন, একনিষ্ঠের সাথে লড়াই করেছেন, দল যা বলেছে সেই অনুযায়ী কাজ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিতিতে মহিলা মুখ হিসাবে, ওই যে মহিলা মুখের যে অ্যাবসেন্সটা, সেই অ্যাবসেন্সটা কিন্তু এই অগ্নিমিত্রা পাল বা রূপা গাঙ্গুলি এদের মতন মুখ এনে কিন্তু ভরাট করতে চাইবে। সিউড়ি থেকে যদি একজন, মানে সরি, বীরভূম থেকে যদি একজন আসে, তাহলে তিনি জগন্নাথ চট্টোপাধ্যায় হবেনই। জগন্নাথ চট্টোপাধ্যায় গুরু দায়িত্ব একটা পাবেন, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর মতন, মানে বিধানসভার পরিষদীয় মন্ত্রী থেকে শুরু করে বা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রীর দায়িত্ব তিনি পেতে পারেন। কিন্তু জগন্নাথের, যদিও প্রথমবারের এমএলএ, কিন্তু তারপরেও আমার মনে হয় যে জগন্নাথের সম্ভাবনা আছে। তার কারণ হলো, একজন রিপোর্টার হিসাবে ও অ্যাডমিনিস্ট্রেশনটাকে গুলিয়ে খেয়েছে। মানে ও যখন আনন্দবাজারে চাকরি করত, ও মূলত রাইটার্স বিল্ডিং এর রিপোর্টই করত, বিভিন্ন দপ্তরের রিপোর্ট করত। ওর বিভিন্ন দপ্তর সম্পর্কে, সরকারের কাজকর্ম সম্পর্কে ভীষণ অভিজ্ঞতা আছে। ফলে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা কিন্তু আছে। স্যার, আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে চন্দনা বাউরি, আপনি তাকে চেনেন, নিজে মাথায় করে মাটি বয়ে গিয়ে রাস্তার সারাই করেছে। আরো প্রত্যন্ত গ্রামের কিছু নাম আছে, যেমন রেখা পাত্র হতে পারে, সেটা আউশ গ্রাম থেকে আরেকজন জিতেছেন ভদ্রমহিলা, আমার ঠিক নামটা মনে পড়ছে না। এই যে প্রত্যন্ত গ্রাম, যারা যাদেরকে বিজেপি মুখ করতে চেয়েছে, বা অভয়ের মা, এইগুলো আপনি নামগুলো অ্যাকচুয়ালি দেখো, মন্ত্রিসভা চালাতে গেলে না একটা অভিজ্ঞতা প্রথমে লাগে। এই নামগুলোর মধ্যে একমাত্র আবেগ আছে, আমি সেই জন্যই জিজ্ঞাসা। দেখো, যদি মন্ত্রিসভা তো আবেগ দিয়ে চলে না, তার মধ্যেও আমি তোমাকে শুরুতে বললাম যে এক দুটো নাম অবশ্যই মন্ত্রিসভায় আসবে, যাদের হয়তো আমরা চিনি না, সেরকম আসতেই পারে। কিন্তু নর্মালি আমি বলছি যে একটা, মানে সাধারণত মন্ত্রিসভা তৈরি করার সময় দেখা হয় যে তার বিধানসভা কাজের অভিজ্ঞতা আছে কিনা, সরকারের কাজের অভিজ্ঞতা আছে কিনা, অ্যাটলিস্ট পঞ্চায়েত পুরসভার মতন কাজ, সরকারি কাজে করার অভিজ্ঞতা আছে কিনা। যদি একেবারে আনকরা হয়, তাহলে সে দপ্তরটা চালানোর মতন জায়গা থাকে না। এখন তুমি বলতে পারো স্যার রাষ্ট্রমন্ত্রী করে রাখলো, প্রতীক অর্থে অভয়ের মাকে দিল রাষ্ট্রমন্ত্রী করে রাখলো, রেখা পাত্রকে দিল রাষ্ট্রমন্ত্রী করে রাখলো, তাদের কোনো কাজ নেই, সেইটা আলাদা। আদারওয়াইজ যদি এফেক্টিভ মন্ত্রী তো করতে হয়, তাহলে একটা ফার্স্ট টার্মের একটা অভিজ্ঞতা লাগে। কারণ না হলে, মানে দপ্তরটা কি করে চলে, আমলাতন্ত্রের সাথে কিভাবে কাজ করতে হয়, সেই অভিজ্ঞতাটা না হলে মানে মন্ত্রীদের পক্ষে কাজ করা কিন্তু খুব কঠিন। সেই জায়গা থেকেই তবে চন্দনা বাউরি যেহেতু প্রথমবার এমএলএ হয়ে গেছে, দ্বিতীয়বার তার, ফলে চন্দনা বাউরির কথা অবশ্যই ভাবতে পারে। সেই সম্ভাবনা আছে, কারণ ওর একটা বিধানসভার ভেতরে 5 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। মহিলা মুখ হিসাবে আছে, দরিদ্র পরিবার থেকে আসা, প্রান্তিক পরিবার থেকে আসা, ফলে সেইটা আছে। আর বাদ বাকিদের যদি করেন, মানে যাদের নাম বললে অভয়ের মা, রত্না বা রেখা, এদেরকে সিম্বলিক অর্থে যদি করতে পারে।